হেমলতা গলা নিচু করিয়া বললেন, পরের স্বভাব চরিত্র ভালো নয় বনমালী। মেয়ে মিটমিটে ডান। শ্রীধরের ভাইটা আছে জানিস, ওই যে রোগা লম্বা কোকড়া কোকড়া চুল। জানি, আমার চিঠি টাইপ করে। আমি নিজের চোখে দেখেছি বনমালী। দুপুরবেলা সেদিন চোরের মতো পরের ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চেয়ে নিচে নেমে গেল। কবে? পরশু। বনমালী হাসিয়া বলিল, পরশু তো আমি তখন পরের ঘরে ছিলাম। টাইপ করার জন্য শ্রীধরের ভাই একটা দরকারি চিঠি নিতে এসেছিল। মানুষকে অত সন্দেহ করো না মা, পরে সেরকম নয়। হেমলতার মাথা ঘুরিতে লাগিল। তার মিথ্যার পাশে ছেলের মিথ্যা আসিয়া দাঁড়ানো মাত্র মুখোশ গেল খুলিয়া। গোপন সত্য প্রকাশ হইয়া গেল। লজ্জার আর সীমা রহিল না। বনমালী চলিয়া গেলে তিনি ভাবিলেন, বাহাদুরি করিতে যাওয়াই এই শাস্তি। চুপচাপ থাকিলেই হইতো। 38 বছরের লাখপতি ছেলের ভালো করিতে যাওয়া কি তাহার সাজে? এদিকে বনমালীর স্বাভাবিক সংযত নির্মমতায় পরি পাগল হইয়া উঠিল। কেন এরকম হইল? বনমালী অমন উদ্যম কামনা তুবড়ির মতো জ্বলিয়া উঠিয়া এমন অকস্মাৎ কেমন করিয়া নিভিয়া গেল, কিছুই সে বোঝে না। দিনরাত আগের অবস্থায় ফিরিয়ে আনিবার উপায় চিন্তা করে, ভাবে, অভিমান করে, গম্ভীর হয়ে থাকবো, যেন কিছুই হয়নি এমনই ভাবে, হেসে খেলে দিন কাটাবো। আর কারো দিকে একটু ঝুঁকবো। একদিন রাত দুপুরে ঘরে গিয়ে পাগলের মতো ঝাঁপিয়ে পড়বো। পায়ে ধরে যে দোষী করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নেব। এর মধ্যে শেষ কল্পনা দুটি কিসে কার্যে পরিণত করল, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। দিন দিন পরে শুকাইয়া যায়। ভুবনকে এখন বনমালী খুব ভালোবাসে, অন্তত তার ভাব দেখিয়ে তাহাই মনে হয়। কেষ্টকে সে অন্য কোনো কাজ করিতে নিষেধ করিয়া দিয়েছে, ভুবনকে সর্বদা চোখে চোখে রাখিবে। খাওয়ার সময় বনমালী ভুবনকে কাছে খাইতে বসায়, প্রায়ই তাহাকে সঙ্গে লইয়া মোটর চাপিয়া বেড়াইতে যায়। অবসর সময় কাছে ডাকিয়া তাহার সঙ্গে কথা বলে, তাহাকে নানান বিষয় শিখাইবার চেষ্টা করে। তার বুদ্ধির জড়তা বিনষ্ট করিবে, এই তাহার ইচ্ছা। কাজের মতো একটি কাজ পাইয়া বনমালী ভারী সুখী। বলে, ওকে চারদিক বোকা করে রেখেছিল, আসলে বোকা নয়। পরি তোষামোদ করিয়া বলে, আগে থাকতে তোমার হাতে পড়লে একদিনও মানুষ হয়ে যেত। খোকাকেও তুমিই মানুষ করে দিও। তারপর হাসিয়া যোগ দেয়, যেন মানুষ করবে না তাই বলে দিচ্ছি। বনমালীর প্রতি ভুবনের আনুগত্য অদ্ভুত। হেমলতার জ্বর হইয়াছে, তিনি আর বাঁচিবার আশা করেন না, তাই প্রাণপণে ছেলের সেবা আদায় করিয়া লইতেছেন। বনমালী বলে, আপিসে কাজ আছে মা, যেতে হবে। হেমলতা বলেন, আমায় চিতায় তুলে দিয়ে যাস। শিয়রে বসিয়া বসিয়া বিরক্ত হয়ে বনমালী বিকালে বাগানে পায়চারি করিতে যায়। এদিকে ভুবন বারবার হল ঘরের বড় ঘড়িটার দিকে তাকাইতে থাকে। একবার সে ভয়ানক চমকাইয়া ওঠে। এইমাত্র সে দেখিয়া গেল 5টা বাজিয়া 20 মিনিট হইয়াছে। এর মধ্যে 2:30 বাজিতে চলিল কি করিয়া? ঘড়ির ডায়ালটা ভালো করিয়া দেখিবার চেষ্টায় ভুবনের প্রকাণ্ড দেহটা বিহ্বল প্রশ্নের ভঙ্গিতে পিছন দিকে হেলিয়া যায়। তারপর একসময় সে তাহার ভুল বুঝিতে পারে। ঘড়ির বড় কাঁটা আর ছোট কাঁটার মধ্যে গোলমাল করিয়া ফেলিয়া সে যেন ভারী কৌতুক করিয়াছে, এমনিভাবে সে হাসিয়া ফেলে। মুষ্টি তুলিয়া ঘড়িটাকে শাসন করিয়া বলে, ভেঙে ফেলে দেব পাজি কোথাকার। ঘড়িতে 6টা বাজতে আরম্ভ করিবা মাত্র সে বাগানে ছুটিয়া যায়, বলে, 6টা বাজলো মামা। তাহার কথা শেষ হওয়ার আগেই অথবা পরে হলঘরে ঘড়িটি নীরব হয়, ঠিক বোঝা যায় না। বনমালীর এক প্রকার অভূতপূর্ব অনুভূতি হয়। 6টার সময় হেমলতাকে ওষুধ খাওয়াইতে হইবে, কিন্তু সময় মতো ডাকিয়ে দিবার কথা ওকে সে কিছুই বলে নাই। যাহাকে বলিয়াছিল সে হয়তো কার সঙ্গে গল্প মাতিয়াছে, কিন্তু অন্যকে দেওয়া তাহার সে আদেশ ভুবন ভোলে নাই। কাটায় কাটায় অক্ষরে অক্ষরে আদেশ পালন করিতেছে। কেন করিয়াছে? তাহাকে একটু খুশি করার জন্য, কোনো প্রত্যাশা করিয়া নয়, কোনো মতলব হাসিল করার জন্য। তাহাকে খুশি করিবার প্রেরণা মনের মধ্যে ছিল শুধু এই জন্য। ভুবনকে সে যে ভালো বলিয়াছে সেটা তাই অকারণ নয়। ভুবনের নিষ্কাম প্রেম ছাড়া আরও একটা গৌণ কারণও ইহার ছিল। চারুর জন্য পরী কাঁদিয়াছে, কিন্তু তাহার কানে বনমালী হইয়াছে বিরক্ত। চারুর জন্য ভুবনের শোক একটিবার মাত্র দেখিয়া বনমালীর মনে শোকের ছোঁয়াচ লাগিয়াছে। আহত পশুর মতো ভুবন মধ্যে মধ্যে মার জন্য ছটফট করিয়া কাঁদে। বনমালীর শুষ্ক তৃণহীন জগতে এক পশলা বৃষ্টি হইয়া যায়। পরের সামনেই একদিন সে ভুবনকে বলিল, একটি বাড়ি নিবি ভুবন? নেব মামা। আচ্ছা, তোকে একটা বাড়ি লিখে দেব। এ বাড়ি অবশ্য নয়, শ্যামবাজারে একটা ছোট বাড়ি সম্প্রতি এক প্রকার বিনামূল্যে বনমালীর হাতে আসিয়াছে।
সেই বাড়িটি দান করিবার কথাই সে ভাবিতেছিল, কিন্তু পরী তো তাহার মনের খবর রাখে না। সে ভাবিল ভুবনকে বনমালী এই বাড়িটি দিয়া দেবে। একদিন মিথ্যা করিয়া চারুকে সে যাহা বলিয়াছে তাহাই পালন করিবে। পরীর বুকের মধ্যে জ্বালা করিতে লাগিল। খোকাকে অনেকক্ষণ বুকে চাপিয়ে রাখিয়া সে জ্বালা তাহার কমিল না। সারাদিন তাহার মেজাজ রুক্ষ হইয়া রহিল। বনমালীর আশ্রিতাদের মধ্যে সকলের চেয়ে নিরীহ খেন্তির মাকে এমন অপমানই সে করিল যে গৃহপালিত কুকুরের মতো অপমান জ্ঞানহীনা সেই নারীটি কাঁদিয়া ফেলিল। তারপর পদ্মঝির সঙ্গে পরীর কলহ হইয়া গেল। বিকালে বিনা অপরাধে কেষ্টকে সে তাহার পায়ের ঘাসের চটি ছুঁড়িয়া মারিল এবং পঞ্চমী তিথিতে একাদশী করিয়া গভীর রাত্রে উন্মত্ততার মতো বনমালীর রুদ্ধ দরজার সামনে মাথা কপাল কুটিয়া আসিয়া ঘুমন্ত ছেলেটাকে হ্যাঁচকা টানে কোলে তুলিয়া লইয়া কয়েক সেকেন্ডের জন্য তাহার কচি গালটি সজোরে টিপিয়া ধরিল। গলা ছাড়িয়ে দিবার পর কাশিতে কাশিতে খোকা বমি করিয়া ফেলিল। পরদিন দেখা গেল গলা তাহার লাল হইয়া আছে এবং কাঁদিতে গিয়ে সে শব্দ বাহির করিতে পারিতেছে না। পদ্ম ভয় পাইয়া বলিল, কি করে এমন হলো দিদিমণি? পরী ফিসফিস করিয়া বলিল, বাবুর কীর্তি পদ্ম। অন্ধকারে পদ্ম চোখ মিটমিট করিয়া বলিল, সেরে যাবে। আমি ভাবলাম পেলেক। হয়তো বিড়ালটার হয়েছিল দেখনি। দেখে আমি তো ঘেন্নায় মরি দিদিমণি। গলা জুড়ে এই ঘা, পুজে রক্তে। কয়েকদিন পরে হেমলতার অসুখ হঠাৎ বাড়িয়া যাওয়ায় তাহাকে লইয়া বনমালী বিশেষ ব্যস্ত আছে। দুপুরবেলা পরে চুপি চুপি ভুবনকে বলিল, মার কাছে যাবি ভুবন? ভুবন উৎসুক হইয়া বলিল, যাব। এক কাজ করতে হবে, জামা গায়ে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গলিতে দাঁড়িয়ে থাকবি। যা, আমি যাচ্ছি। গাড়ি চাপিয়ে তোকে মার কাছে নিয়ে যাব। ভুবন তৎক্ষণাৎ জামা গায়ে দিল। মামাকে বলে যাই। তবে তুমি গিয়েছ, মামা তোকে যেতে দেবে ভেবেছিস? ছাই দেবে। ভুবন আর কথা কইল না, চটি পায়ে দিয়ে মার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হইয়া রইল। পরী বলিল, কাউকে কিছু বলিস নে কিন্তু, খবরদার। বললে নিয়ে যাব না। যা, রাস্তায় দাঁড় আগে। ভুবনের 1 মিনিট পরে খোকাকে কোলে লইয়া খিড়কির দরজা দিয়ে বাড়ির পেছন দিকে গলিতে নামিয়ে গিয়ে পরী দেখিল ভুবন তার প্রতীক্ষা চঞ্চল হইয়া আছে। হাত ধরিয়া পরী তাহাকে হনহন করিয়া টানিয়া লইয়া চলিল। বড় রাস্তায় পরী ট্যাক্সি ধরিয়া হাজির করিল একেবারে হাওড়া স্টেশনে। দরজার হাতে অনেকগুলি নোট কাউন্টারের ওপাশে চালান করিয়া দিয়া বোম্বে পর্যন্ত ফার্স্ট ক্লাসের একখানা টিকিট কিনিয়া গাড়ি ছাড়ার অল্প আগে পরী ভুবনকে বোম্বে মেলের একটি খালি ফার্স্ট ক্লাসের কামরায় তুলিয়া দিল। যা যা বলেছ মনে আছে ভুবন? কাল বিকেলে ঠিক 6টার সময় যেখানে গাড়ি থামবে সেখানেই নেমে যাবি। ভুবন বলিল, আমি ঘড়ি দেখতে জানি মাসি। পকেট হইতে 10 টাকা দামের ঘড়িটি বাহির করিয়া দেখাইয়া বলিল, মামা দিয়েছে। কটা বেজেছে জানো? 3টা বেজেছে। ঘড়ি দেখলে কাল ঠিক 6টার সময় নেমে যাবি। গাড়ি না থামলেও লাফিয়ে নেমে যাবি। মার কাছে যাচ্ছিস কিনা দেখিস, তোর কিছু হবে না। ভুবন বলিল, আচ্ছা। রেলের লোক টিকিট দেখতে চাইলে দেখাবি, খিদে পেলে খাবার কিনে খাবি। টাকা ঠিক রেখেছিস? ওটা 5 টাকার নোট, জানিস তো। ভাঙিয়ে কাল খাবার কিনিস। মা স্টেশনে আসবে মাসি? আসবে। ভুবনের মুখ হাসিতে ভরিয়া গেল। খোকাকে দাও না মাসি, একটা চুমু খাই। পরে খোকাকে বুকের মধ্যে আঁকড়াই ধরিল। না না, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। গলির মুখে ট্যাক্সি ছাড়িয়ে দিয়া খিড়কির দরজা দিয়ে পরী বাড়ি ঢুকিল। তাকে অভ্যর্থনা করিল বনমালী স্বয়ং। ভুবনকে কোথায় রেখে এলে পরী? ভুবন? ভুবনের আমি কি জানি, বাড়ি নেই। বনমালী হাঁকিল, কেষ্ট, এদিকে আয়। কেষ্ট ভয়ে আসিয়া দাঁড়াইল। তোকে ছাড়িয়ে দিলাম কেষ্ট, মাইনে যা জমেছে পাবি না। পালা, দাঁড়িয়ে থাকলে পুলিশে দেব। কেষ্ট কাঁদো কাঁদো হইয়া বলিল, কেন বাবু? রাত দুপুরে তুই দোতলায় এসে দাঁড়িয়ে থাকিস বলে আমার 900 টাকা চুরি গেছে। ঝি চাকর আশ্রিতরা চারদিকে ভিড় করিয়া দাঁড়াইয়া আছে। পরীর বুকের মধ্যে ঢিপঢিপ করিতেছিল। অতি কষ্টে জিজ্ঞাসা করল, ভুবন কোথায় গেছে কেষ্ট? পালিয়ে গেছে। কেষ্টর হইয়া জবাব দিল বনমালী, ও জানে না, তুই ঘরে যা পরী। দোতলায় যে ঘরখানায় সে এতদিন ছিল, বনমালী যে সে ঘরখানার কথা বলে নাই, ঘরে ঢুকিয়ে পরী তাহা টের পাইল। তার সমস্ত জিনিস অদৃশ্য হইয়াছে। ধোয়া মোছা শূন্য ঘরের মাঝখানে সে অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। বনমালী আসিয়া বলিল, এখানে থাকতে তোর অসুবিধা হচ্ছিল বলে তোকে নিচের একটা ঘর দিয়েছে পরী, খেন্তির পাশের ঘরখানা। নিচের ভাঁড়ারের পাশে এক সারিতে 7খানেক ঘর আছে। বনমালী যাদের খাইতে দেয় ওটা তাদের কলোনি বা বস্তি। খেন্তির পাশের ঘরখানা ওই সারিতেই।
পরীর মুখ পাংশু হইয়া গেল। ইতিমধ্যে শুধু সন্দেহের ওপর তার বিচার হইয়া শাস্তির ব্যবস্থা হইয়া গিয়াছে, এটা সে হঠাৎ ধারণা করিয়া উঠিতে পারিল না। এ বাড়িতে যাদের স্থান ঝি চাকরেরও নিচে, বনমালী অনায়াসে তাকে তাদের দলে নামাইয়া দিল। সারাদিন ধরিয়া সে যে নিজের অনুপস্থিতির কৈফিয়ত রচনা করিয়াছে, সেটা একবার শোনাও দরকার মনে করিল না। সে কাঁদিয়া ফেলার উপক্রম করিয়া বলিল, আমি কি করেছি তোমার গা ছুঁয়ে বলছি? কিন্তু গা সে ছুঁইবে কাহার? বনমালী আগাইয়া গিয়াছে, বিদায় লইয়াছে। পরীকে নিচেই যাইতে হইল। খেন্তি বলিল, কি গো, উপর থেকে তাড়িয়ে দিলে? বড়লোকের মর্জি দিদি, কি করবে বলো? পরী বললে, কি যে বলো তার ঠিক নেই। তাড়িয়ে আবার দেবে কে? আমি যেচে এসেছি। ওপরে যেসব মেলেচ্ছার বিধবা মানুষ আমি, আমার পোষালো না। খেন্তি বলিল, ভাবলে অবাক লাগে বোন, এই বাড়িতে একদিন তোমার নিজের দিদি ছিল, আজ যে রানী, কাল সে দাসী। হায় রে কপাল! ছোট স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকিয়ে পরী কাঁদিয়া ফেলিল। খেন্তি বলিল, ভাবলে অবাক লাগে বোন, এ বাড়িতে একদিন তোমার নিজের দিদি ছিল, আজ যে রানী, কাল সে দাসী। হায় রে কপাল! ছোট স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকিয়ে পরী কাঁদিয়া ফেলিল। খেন্তির পিছু পিছু আসিয়া বলিল, কাঁদছ কেন? সয়ে যাবে। বলিয়া সে পরীর বিছানাতে বসিল। শোনো বলি, কলকাতার সে বাড়িতে আমি যখন কপাল পুড়িয়ে এলাম। পরী বাধা দিয়ে বলিল, থাক, তুমি যাও। শোনোই না, আমি যখন কপাল পুড়িয়ে এলাম, বাড়ির রাজা আমাকে বললে, নিচেটা স্যাঁতসেঁতে, তুই ওপরেই থাক। তোর মার সহ্য হয়ে গেছে, কিছু হবে না, তোর অসুখ করবে। আমি খেন্তির হঠাৎ খেয়াল হইল, পরী সুখী নয়, ওকে শুনাইয়া বুক হালকা হইবে না। হঠাৎ গম্ভীর হইয়া ঢোক গিলিয়ে সে বলিল, ব্যাপার বুঝে আমি রাজি হলাম না, নিচে মার কাছেই রইলাম। পরে শুইয়া পড়িল। আগাগোড়া চাদর মুড়ি দিয়ে বলিল, আমার জ্বর আসছে, তুমি যাও ভাই। একদিন হেমলতা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, ভুবনের কোনো খোঁজ করলি না? বনমালী বলিল, আপদ গেছে যাক। ঠিক সেই সময় মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন উড়িয়া যাইতেছিল। দেখিতে দেখিতে সেটা সুন্দরবনের উপর পৌঁছিয়া গেল। মানুষের সঙ্গ ত্যাগ করিয়া বনের পশুরা যেখানে আশ্রয় লইয়াছে। ধন্যবাদ।